হ্যালো 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 বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটু মধ্যপ্রাচ্য নিয়ে কালকে আমরা এসেছিলাম, আর আলোচনাও চলেছিল অনেকক্ষণই। 30 মিনিট আমরা আলোচনা করেছিলাম মধ্যপ্রাচ্যকে নিয়ে। আহ, আমেরিকা, ইসরায়েল, মধ্যপ্রাচ্যর বাহরাইন, কুয়েত, সৌদি আরব, এসব অঞ্চল নিয়ে আমরা আলোচনা করেছিলাম বিস্তারিত। তো আজকে যে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং কিছু ঘটেছে, আপনাদের মাঝে শেয়ার করবো সেসব কিছু। তার আগে তোমরা কে কে এসেছো জয়েন করো লাইভে। সবাই একটু কমেন্ট করবে, যদি জয়েন হয়ে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করবে। কালকে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে চায়না কিন্তু নিজের যে অয়েল ট্যাঙ্কার আছে সেগুলো কিন্তু সিকিউর করেছে। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং তিনি কিন্তু অলরেডি সেই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু ট্যাঙ্কারের পর ট্যাঙ্কার কিন্তু সিকিউর করেছে। যত তেল দরকার হয় সেগুলো কিন্তু প্রপারলি চায়না কিন্তু সিকিউর করে নিয়েছে। আর সম্ভবত আপনাদেরকে বলেছিলাম যে 11 মিলিয়ন মেট্রিক টন সামথিং তেল চায়নাতে নিয়ে গেছে। আচ্ছা, এই দেখো ওপেন সোর্স ইন্টেল, আপনাদেরকে এই হ্যান্ডেলটা কালকে আপনাদের দেখিয়েছিলাম, খুবই ভালো। প্রপার আপনারা ভরসামান 1.1 মিলিয়ন ফলোয়ার্স আছে। হোয়াইট হাউস spokesperson, the ABC report suggesting Iran can launch drone toward California is false. Official says no such threat over existed. আচ্ছা, কালকের পরে আছে একটা ইন্টারেস্টিং একটা রিপোর্ট ঘটেছে। সেটা হয়েছে ইউএসের একটা ট্যাঙ্কার রয়েছে, অয়েল ট্যাঙ্কার। সেটার নাম সম্ভবত একটা সেফ সি বিষ্ণু, এরকম নামের একটা অয়েল ট্যাঙ্কার রয়েছে। সেই অয়েল ট্যাঙ্কার কি করছিল, এই হরমুজ প্রণালী দিয়ে তেল নিয়ে যাচ্ছিল। তো ইউএস ভেবেছিল যে ইউএসের যে আব্রাহাম লিঙ্কন থেকে ধরে বড় বড় এয়ারক্রাফটের যে ক্যারিয়ার আছে, সেই ক্যারিয়ারগুলো নিমেষে মানে পুরো অয়েল ট্যাঙ্কারকে সাপোর্ট করে করে ওই হরমুজ প্রণালী দিয়ে বার করবে। তো ইউএসএ এটা ভেবেছিল। তো ইরান আবার কি করেছে, সেই যে বোট আছে না ইরানের বোট, সেই বোটের মধ্যে বিস্ফোরক দিয়ে দিয়েছে। সেই বিস্ফোরক দিয়ে ডাইরেক্ট অয়েল ট্যাঙ্কারকে মেরে দিয়েছে। ধৈর্য প্রচুর বড় একটা অয়েল ট্যাঙ্কার আজকে ইরানের কবলে পড়ে গেছে। অ্যাকচুয়ালি পশ্চিমাদের যে পরিকল্পনা ছিল না, সেই পরিকল্পনা প্রপারলি ভুল পথে চালিত হয়ে গেছে, ভুল পথে হয়ে গেছে। ইসরায়েলের যে নিরাপত্তা সূত্র আছে, সেই সূত্রর তরফ থেকে ইসরায়েলের নিরাপত্তা সূত্রই বলছে যে এই আক্রমণের পেছনে পরিষ্কার কোনো রাজনৈতিক পরিকল্পনা বা কোনো রকম কিছু ছিল না। মানে তাদের একরকম আশা ছিল যে বোমা হামলা করলে ইরানে বিদ্রোহ হবে। ঠিক আছে, এই কিছুদিন আগে যখন খামেনি জীবিত ছিলেন, তখন তাদের যে দেশ ইরানে যে সাধারণ জনগণ আছে, ধরতে পারেন কিছু কিছু সাধারণ জনগণ স্ট্রিটের মধ্যে নেমে চলে এসেছিল ইসলামিক যে রেভলিউশনে আছে সেই রেভলিউশনের বিরুদ্ধে দাঁড়াতে। তাদের সরকারকে উপড়ে ফেলতে কিন্তু সেখানে কিন্তু নেমে এসেছিল, স্ট্রিটে রাস্তায় নেমে এসেছিল। ছোটোখাটো একটা জনসংখ্যা হয়তো রাস্তায় নেমে এসেছিল, তবে এটাকে বড় আকারে দেখানো হয়েছে পশ্চিমা মিডিয়াগুলো। আর আপনারা জানেন যে পশ্চিমা মিডিয়া কীভাবে প্রোপাগান্ডা ছড়ায়। তারা কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সোশ্যাল মিডিয়া কিন্তু অ্যালগোরিদমটা কিন্তু এরকমভাবে করানো আছে, তারা প্রপারলি সেটা করতে পারে। আপনারা দেখবেন যে ভেনেজুয়েলাতে যে প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইউএসের ডেল্টা ফোর্স আসলো, এসে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে নিকোলাস মাদুরো, সেই নিকোলাস মাদুরোকে মানে প্রেসিডেন্ট থেকে গায়েব করে দিয়েছে। এবার গায়েব করে দেওয়ার পরে ভেনেজুয়েলা আমাদের সম্ভবত সেখানে একটা সাপোর্টার ছিল, সেই সাপোর্টাররা রাস্তায় নেমে এসেছে। রাস্তায় নেমে আসার পরেও এত পরিমাণে সোশ্যাল মিডিয়াতে বিদ্রোহ হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু প্রপার যে জনসংখ্যা রয়েছে বিশ্বতে
এত মানুষ রয়েছে প্রত্যেকটি দেশে, তাদের যে এই যে আন্দোলনটা করেছিল ইউএসের বিরুদ্ধে, সেগুলো কিন্তু পৌঁছানো হয়নি বিশ্বের মানুষের কাছে। সেটা কিন্তু তখনই কিন্তু আমরা দেখতে পেরেছি যে ইউএসের একটা দোগলাপান। তো ইরানে ওই যে ছোট একটা বিদ্রোহ করেছিল ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপসের উপরে, সেটা কিন্তু প্রপারলি দেখিয়েছে তারা। তারা সবাইকে, পশ্চিমা মিডিয়া কিন্তু সবার হোম পেজে চলে গেছে যে সেই খামেনির বিরুদ্ধে কিন্তু রাস্তায় নামছে, মানুষ স্বাধীনতা চায়, মানুষ এটা চায় ওটা চায়, সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি। বন্ধুরা, আজকের লাইভটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের আগেই বলে দিই। কারণ মধ্যপ্রাচ্যে সংঘাত এটা কিন্তু সাধারণ কোনো যুদ্ধ না, একটা বিশ্ব রাজনীতি। এটা কিন্তু একটা বড় টার্নিং পয়েন্ট এখান থেকেই ঘটবে, বা আপনারা কিছুটা আন্দাজ করতে পারেন সে এখান থেকেও থার্ড ওয়ার্ল্ড ওয়ারও কিন্তু হতে পারে, যদি অতিরিক্ত দিন পেরিয়ে যায়, এই ওয়ার যদি স্টপ না হয়। যেরকম রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু অনেকদিন ধরে চলছে, বন্ধ হওয়ার কিন্তু কোনো আশা কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখছি না। সে ডোনাল্ড ট্রাম্প ইলেকশন জেতার আগে কিন্তু প্রচুর পরিমাণে বলেছিলেন যে ইলেকশন জেতার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ থমিয়ে দেবেন বা আটকে দেবেন। তবে সেটা কিন্তু জেতার পরে আর দেখা যায়নি, আর তিনি কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে। তবে এই যে নতুন একটা ওয়ার শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প, আপনারা বলতে পারেন যে এখানে ইসরায়েল টেনে নিয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্পকে। এটা আপনারা বলতে পারেন যে ইসরায়েল এখানে টেনে নিয়ে এসেছে। এবার এই যে ইসরায়েল টেনে নিয়ে এসেছে ডোনাল্ড ট্রাম্পকে, এবার সেখানে কিন্তু যুদ্ধটা শেষ হওয়ার কিন্তু আপনারা আশা কিন্তু বন্ধ করতে পারেন। কারণ না এখানে ইরান হারবে, আর না এখানে ইরান সমর্থন করবে, এরকম কোনো আশা বা কোন রকমের স্টেপ কিন্তু দেখতে পাচ্ছি না। অনেকেই ভেবেছিল, এবার পশ্চিমা ইসরায়েল বা পশ্চিমা মিডিয়া থেকে ধরে সবাই ভেবেছিল ইরানের যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বকে যদি টার্গেট করা হয় তাহলে রাষ্ট্রটা ভেঙে পড়বে। যে খামেনি রয়েছে সেই খামেনিকে যদি টার্গেট করা হয় তাহলে রাষ্ট্রটা ভেঙে পড়বে। আর যে পরমাণু বোমা বানানোর যে একটা যে উদ্যোগ, সেটা থেকে তারা সরে আসবে। মানে ধরুন যে ভয় পাইয়ে একটা রাষ্ট্রকে পিছিয়ে রাখা বা আটকিয়ে রাখা, তো সেটা কিন্তু আমেরিকা ইসরায়েল কিন্তু চেয়েছে। কিন্তু এবার এটা ঠিক উল্টো ঘটে গেছে। আপনাদের আরো বিস্তারিত বলবো পরবর্তীতে, আপনারা লাইভের সাথে থাকুন। আর এখন যে সংখ্যাটা চলছে আর যে বাস্তবতা, ইরান কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। বরং অনেক ক্ষেত্রে যদি আমরা দেখি রিপোর্টগুলো যে আপনারা পাচ্ছেন, বা আমি তো আপনাদেরকে লাইভ একদম প্রপার রিপোর্ট দিচ্ছি, একদম যে অফিসিয়াল হ্যান্ডেলগুলো আছে সেই অফিসিয়াল হ্যান্ডেলগুলো থেকে প্রপার আপনাদেরকে রিপোর্ট দিচ্ছি, সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ক্ষেত্রে কিন্তু তারা আরো কঠিন অবস্থান নিয়েছে এবং আরো শক্তিশালী হয়েছে। আজকে আমরা কিছুটা আলোচনা করব যে এই যুদ্ধের পেছনে আসলে কি চলছে, কেন ইরান এত গুরুত্বপূর্ণ, আর ভবিষ্যতে এই সংঘাত কোথায় যেতে পারে। বুঝতে পারছেন যে কেন ইরান এত গুরুত্বপূর্ণ, আর এই যুদ্ধের পেছনে খেলাটা কি চলছে, সেটা আমি আপনাদেরকে আজকে প্রপার লাইভের মধ্যে জানাবো। আর ইন্টারেস্টিং এখানে অনেক কিছুই আছে। এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, এইসব দেশগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে এই যুদ্ধে।
আমেরিকার হয়ে, ইসরায়েলের হয়ে পালন করছে। কিছুদিন আগে রিপোর্ট হয়তো আপনারা পেয়েছিলেন যে সৌদি আরব নাকি আবার পিছনে পিছনে আমেরিকাকে গিয়ে বলেছে যে ইরানের উপর হামলা করতে। তো এর জন্য বললাম আপনাদেরকে যে সৌদি আরব এবং বিভিন্ন যে মিডল ইস্টের কান্ট্রিগুলো কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর তার জন্য এবার তারা মারাও খাচ্ছে। ইরানের যে ড্রোন রয়েছে সেই ড্রোন দিয়ে কিন্তু তারা মারাও খাচ্ছে। দেখুন, মধ্যপ্রাচ্যের রাজনীতি কিন্তু কখনোই সরল না, আর কখনোই ছিল না, আগেও ছিল না, ধরুন যে অতীতেও ছিল না, বর্তমানেও না, ভবিষ্যতেও থাকবে না। কারণ মধ্যপ্রাচ্যের জিওগ্রাফিটাই কিছুটা ভাইটাল। আর যেখানে খনিজ পদার্থ বা অয়েল বা মাটির নিচে বিভিন্ন প্রকার সম্পদ রয়েছে, টাকার যেখানে ভান্ডার রয়েছে, সেখানে ক্যাচার ঝগড়া হবেই, এটা সাধারণ। আর তার জন্য বলি যে মধ্যপ্রাচ্যের রাজনীতি কিন্তু কখনোই সরল ছিল না। এখানে প্রত্যেকটা সংঘাতের পেছনেই কিন্তু একটা শক্তির ভারসাম্য কিন্তু খেলা চলে। এরকম যদি আপনারা প্রশ্ন করেন যে কিরকম, তাহলে সেখানে কিন্তু বলতেই হচ্ছে যে টাকার পেছনে কিন্তু সবাই দৌড়ায়, সেটা পরাশক্তিগুলো হোক বা ছোট রাষ্ট্রগুলো হোক। তবে ছোট রাষ্ট্রগুলো কিন্তু এখানে বেশি একটা ভূমিকা পালন করে না, তবে বড় রাষ্ট্রগুলো ভূমিকা পালন করে। তাদের চাই শক্তি, অপরিসীম শক্তি তাদের চাই। আর মেনলি এখানে অয়েল মার্কেট, আর অয়েল মার্কেটে কিন্তু জ্বালানির যে রাজনীতি আছে সেটা চলবেই। আর এর ফলে কিন্তু এই আন্তর্জাতিক যে প্রভাব, সেই প্রভাবের লড়াইও কিন্তু এই রিজনে কিন্তু চলবে। আর ইরান কিন্তু বহু বছর ধরে কিন্তু মধ্যপ্রাচ্যে একটা বড় শক্তি। আর এই কারণেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সবসময় ইরানকে তাদের বড় প্রতিদ্বন্দ্বী হিসাবেই দেখে। দেখুন, যার হাতে শক্তি আছে তাকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখবে, যার কাছে শক্তি নেই তাকে বুলি করবে, তাকে দমিয়ে রাখবে। তবে যারা প্রতিদ্বন্দ্বী, যাদের কাছে শক্তি আছে, তারা প্রতিদ্বন্দ্বী। এবার যে আমেরিকা, যদি তারা বা আমেরিকা ইসরায়েল যদি তারা মনে করে যদি ইরান দুর্বল হয়, তাহলে কিন্তু পুরো অঞ্চলে তাদের প্রভাব কিন্তু আরো বাড়বে। যে প্রতিদ্বন্দ্বী যে দেশটি আছে সেই যদি দুর্বল হয়, আপনারা দেখুন এখানে সৌদি আরব, বাহরাইন, কুয়েত যে দেশগুলো আছে সেগুলো কিন্তু ধরে নেন যে আমেরিকার কোলে গিয়ে বসে আছে। আপনারা দেখেন এগুলো রিপোর্ট যেগুলো আসে, তারা আমেরিকার কোলে গিয়ে বসে থাকে। এমনকি আমেরিকার যে থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, আমেরিকার অস্ত্র শস্ত্র আছে, এইসব দেশগুলোর মধ্যে কিন্তু ডিপ্লয় করা আছে, সেখানে ডিপ্লয় করা আছে। এবার এই যে ইসরায়েলের সাথে যে যুদ্ধটা শুরু হয়েছে, ইরানের যুদ্ধটা শুরু হওয়ার পর আপনারা দেখবেন এই দেশগুলো থেকে মিসাইল যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলোকে সরিয়ে ইসরায়েলকে প্রোটেক্ট করতে লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এতদিন হয়তো উপরে বসেছিল, আমেরিকার সাথে বসেছিল, তবে প্রোটেক্ট করার সময় কিন্তু ইসরায়েলের প্রোটেক্ট করতে চলে গেছে আমেরিকা, এইসব দেশকে কিন্তু প্রোটেক্ট করেনি। তবে খেলা যেটা রয়েছে আমেরিকা এবং চায়নার মধ্যে এখন, কারণ চায়নার যে আপনারা যদি আপনারা জিডিপি দেখেন বা যদি আপনারা সাইজ দেখেন, পপুলেশন দেখেন, সব কিছুতে কিন্তু টেকনোলজি দেখেন, তাহলে কিন্তু চায়না কিন্তু আমেরিকাকে কাটিয়ে চলে গেছে। বিশেষ করে টেকনোলজি ক্ষেত্রে কিন্তু আমেরিকাকে কাটিয়ে দিয়েছে চায়না, রোবোটিক্স বলেন। আর ইরান সবসময় চায়নার সাপোর্টে থেকেছে, সবসময় চায়না সাপোর্টে থেকেছে, রাশিয়া সাপোর্টে দেখেছে। আর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে ভেনেজুয়েলা অয়েল ভান্ডার ছিল, সাপোর্টে কার ছিল? সাপোর্টে ছিল রাশিয়া, চায়না, ইরান।
প্রচুর পরিমাণে অয়েল রয়েছে। সাপোর্টে কার ছিল? রাশিয়া, চায়না। তো এই যে আপনাদেরকে যে বলেছি এখানে একটা রাজনীতি চলছে। যুদ্ধ তো একটা, ধরুন যে মার্চিস দিয়ে শুধু লাগিয়ে দেওয়া হয়েছে, একটা ইস্যুকে কেন্দ্র করে লাগিয়ে দেওয়া হয়েছে যুদ্ধটা ইচ্ছে করে লাগিয়েছে, সেখানে একটা মার্চিস দিয়ে শুধু লাগিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ। পেছনে রয়েছে রাজনীতি, পেছনে রয়েছে শক্তির ভারসাম্য, শক্তির রাজনীতি। যারা আমেরিকা সাপোর্টে ছিল তাদের ওপরে কিন্তু কোনো প্রকার হামলা বা তাদের ওপরে কোনো প্রকারের এলিগেশন কিন্তু লাগানো হয়নি। বাট যারা বিরুদ্ধে ছিল, আমেরিকার বিরুদ্ধে ছিল, ইরান বলুন, ভেনেজুয়েলা বলুন, বিভিন্ন কান্ট্রি বলুন, যেগুলো চায়নার সাথে লিঙ্ক করতে যাচ্ছিল, চায়নার ধরুন একটা প্রভাব বলয়ের মধ্যে আসতে চলেছিল, সেই দেশগুলোকে আমেরিকা কিন্তু টার্গেট করেছে। আপনারা পৃথিবীর যে কোনো দেশ দেখুন, যেগুলো চায়নার বলয়ে আসতে চলেছে, পরবর্তীতে ভবিষ্যতে বলয়ে আসতে যাচ্ছিল, সেগুলোকে আমেরিকা টার্গেট করেছে। যেগুলো আমেরিকার স্বার্থে পূর্বে ছিল সেগুলোকে স্পেসিফিক্যালি টার্গেট করেছে। আর আমেরিকা কখনোই চায় না যে এনার্জি যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটটাকে হারাতে, বা সেখানে যে একটা দবদবা, সেখানে একটা ভারসাম্য যে একটা বজায় রেখেছে আমেরিকা, সেটা কখনোই হারাতে চায় না আমেরিকা। আর চায়না এগিয়ে আসছে, চায়না মার্কেটের মধ্যে আসছে, নতুন মার্কেটের মধ্যে আসছে, ভারসাম্য ব্যালেন্স করতে এসেছে আমেরিকার বিরুদ্ধে লড়তে এসেছে। বিভিন্ন যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে সাহায্য করতে এসেছে। তো সেখানে কিন্তু চায়নাকে ট্যাকেল করার জন্য এসব ছোটোখাটো একটা ইস্যু বের করা হবে, তারপর কিন্তু সেগুলোকে অ্যাটাক করা হবে, দুর্বল করে দেওয়া হবে। তো আপনারা দেখছেন কিছুদিন আগে আরেকটি রিপোর্ট বেরিয়েছিল যে ইসরায়েল অ্যাটাক করেছে ইরানের অয়েল ডিপোতে, যেখানে অয়েল বের করা হয় সেই অয়েল ডিপোতে অ্যাটাক করেছে ইসরায়েল। আর কালো ধোঁয়াতে পুরো আকাশ ছেয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে পৃথিবী যেন একটা ধ্বংসের পথে, একটা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। পারমাণবিক বোমা হামলা হয়েছে, একদম পুরো আকাশ কালো হয়ে গেছে। কিছুটা সিনেমাটোগ্রাফিক যে সিনেমা হয় না, সেই সিনেমার মতো কিন্তু দেখাচ্ছিল। আপনারা ভিডিওটা হয়তো দেখেছেন কি না, সেখানে কিন্তু ওই অয়েল ডিপোতে হামলা হয়েছিল, রেন, কালো কালো বৃষ্টি হয়েছে। তো যেটাই হোক, ইরানকে যদি দুর্বল মনে করা হয় তাহলে কিন্তু এটা আমেরিকার ভুল। বাস্তবতা হচ্ছে ইরান এমন একটা রাষ্ট্র যার রাজনৈতিক আর সামরিক কাঠামো খুব শক্ত, খুব শক্ত। রাজনৈতিক হোক, সামরিক কাঠামো খুব শক্ত। অনেকেই কিন্তু মনে করে যে ইরান মানে শুধু একজন নেতা, এটা অনেকের ধারণা। যখন খামেনি ছিল তখন সবাই একটা কথাই ভাবত যে ইরান মানে শুধু একজন নেতাই, আর সেটা হয়েছে খামেনি, সুপ্রিম লিডার। কিন্তু বাস্তবে ইরানের ক্ষমতা কিন্তু অনেক স্তরে ছড়িয়ে আছে। সেটা জানলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। প্রথমত হচ্ছে ধর্মীয় নেতৃত্ব। দ্বিতীয়ত হচ্ছে বিপ্লবী গার্ড, আপনারা শোনেন একটা একটা করে। তৃতীয়ত হচ্ছে সামরিক বাহিনী। কটা হলো? একটা হচ্ছে ধর্মীয় নেতৃত্ব, 2 নম্বর হচ্ছে বিপ্লবী গার্ড, আর 3 নম্বর আপনাদের কি বললাম, সামরিক বাহিনী। আর চতুর্থ যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। তো এই হয়েছে 4টা। বিশেষ করে যে বিপ্লবী গার্ড আছে না, সেই বিপ্লবী গার্ডের ভূমিকা হচ্ছে এখানে বেশ গুরুত্বপূর্ণ। আর সেই বিপ্লবী গার্ডকে অনেকটা বলা হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস।
ইংরেজিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। আর এই বাহিনী শুধু সেনাবাহিনী না, এটা শুধু সেনাবাহিনী না, এটা আপনারা ধরতে পারেন অনেকটা একটা আদর্শিক বাহিনী, যাদের কাজ শুধু রাষ্ট্রকে রক্ষা করা না, বিপ্লবের যে আদর্শ আছে সেই আদর্শটা রক্ষা করা। আমি সম্ভবত ডেটটা প্রায় একটা মনে পড়ছে না, তবে 1980-র দশক সম্ভবত সেখানে কিন্তু ইসলামিক রেভলিউশনারি হয়েছিল। সম্ভবত ইরান পারস্যের দেশ ছিল, পার্সিদের দেশ ছিল ইরান। সেখান থেকে ইসলাম চলে এসেছে, ব্যাপক পরিমাণে ইসলামের রেভলিউশন ঘটেছে ইরানে। আর সেখান থেকে এই ইসলামিক যে রেভলিউশনারি গার্ড কর্পস আছে সেখানে গঠন করা হয় পরবর্তীতে, এবং শুধু সেনাবাহিনী ভূমিকা পালন করে না, তারা অনেক কিছু পালন করে, যে ইসলামের যে আদর্শ রয়েছে সেই আদর্শটাকে রক্ষা করা, মানে ধরুন যে এক প্রকার ইসলামকে বাঁচিয়ে রাখা। যদি যে কোনো বাইরের আঘাত, বাইরের প্রোপাগান্ডা, ভেতর থেকেই কোনো কেউ একজন দুশ্মনী করছে, সেটাকে আটকানো, তো সব মিলিয়ে আদর্শটাকে রক্ষা করা। আর এই কারণেই বলা হয় যে নেতৃত্বে পরিবর্তন হলেও রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়ে না ইরানের। আর এর জন্য এটাকে বলা হয়। এই যে খামেনি মারা গেছে, খামেনিকে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, মারা যাওয়ার পরে তার অটোমেটিক রিপ্লেসমেন্ট চলে এসেছে, তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। তার পরবর্তীতেও আবার চলে এসেছে আরেকজন। তো এটাই হচ্ছে মূল কথা, নেতৃত্বে পরিবর্তন হলেও রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ে না। আর সবাই এখানে, একজন মৃত্যু হবে আরেকজন টক করে চলে আসবে। অন্য সব যে কোনো রাষ্ট্রে আপনারা দেখবেন অন্যরকম একটা ঘটনা ঘটে, ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক। বাংলাদেশে যদি আমরা বর্তমান প্রেক্ষাপট যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশে এই যে একটা বিপ্লব হয়েছে, ছাত্রদের বিপ্লব, সেই ছাত্রদের বিপ্লবে কিন্তু শেখ হাসিনা পালিয়ে ভারতে আসলেন। ভারতে আসার পরে 1.5 বছর টাইম লাগলো ইলেকশন ঘটিয়ে একজন প্রধানমন্ত্রী নির্বাচন করতে। এরা 1.5 বছর টাইম লাগলো, 1.5 থেকে 2 বছর টাইম লেগেছে। তো ইরানের ক্ষেত্রে কয়দিন লাগলো? সেখানে কোনো ইন্টারিম সরকার আসেনি, কোনো প্রকার কিছু আসেনি, সোজাসুজি আরেকজন সুপ্রিম লিডারকে 1 থেকে 2 দিন, মানে ধরুন যে 24 ঘন্টা, এত পরিমাণে একটা রাষ্ট্রের প্রধান টক করে মৃত্যুবরণ করেছে, তার সাথে সাথে আরেকজন টক করে দাঁড়িয়ে যাওয়া বিশাল বড় ব্যাপার। যেমন বাংলাদেশের এই যে প্রেক্ষাপটটা আপনাদেরকে বললাম, যে একজন রাষ্ট্রের প্রধান পিএম দেশ ছেড়ে পালিয়েছে, দেশ ছেড়ে চলে আসলেন, আপনারা যেটা বলেন পালিয়েছেন বা আশ্রয় নিয়েছেন। তো এই যে আসলেন, আসার পরে 1.5 বছর টাইম লাগলো। তো এই যে মধ্যবর্তী যে 1.5 বছর সময় আছে না, এই 1.5 বছরের মধ্যে বাইরের যে শক্তি আছে তারা অনেক কিছু ঘটাতে পারে, অনেক কিছু ঘটাতে পারতো। সেখানে অনেক স্পেকুলেশন যে হয়েছিল সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে, তারপর যে বান্দরবান নাকি একটা জায়গা রয়েছে, পাহাড়ি অঞ্চল, সেখানে একটা হয়েছিল। তো এই জায়গাগুলোতে কিন্তু যুদ্ধ স্টার্ট হয়ে যেত, দেশের মানচিত্র চেঞ্জ হতো, অনেক কিছু ঘটতে পারত। তো সেই জায়গা থেকে কিন্তু বর্তমানে তারেক রহমান চলে আসলেন। আর দেখুন আপনারা, তারেক রহমান আসার পরে সব কিছু শান্ত হয়ে গেছে, যে বাইরের যে শক্তিগুলো আছে শক্তিগুলো টক করে দমে গেছে, টক করে রিমুভ হয়ে গেছে বাইরের শক্তিগুলো। যখন অন্তর্বর্তী সরকার ছিল তখন বাইরের প্রচুর শক্তি, তারা রাজপথ দখল করতে চাইতো, তারা বিভিন্ন প্রকার সংবিধানকে বাতিল করতে চাইতো, তারা বিভিন্ন কিছু করতে চাইতো এই রাষ্ট্রটাকে নিয়ে, বাংলাদেশ রাষ্ট্রটাকে নিয়ে অনেক কিছু করতে চাইতো। তবে তারেক রহমান কিন্তু চেয়ারে বসার পর
সব কিছু থমকে গেছে, সবাই যেন অটোমেটিক ফট করে রিমুভ হয়ে গেছে। সমস্যা কিন্তু আগেও ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, বর্তমানেও আছে। তবে এই যে বাড়ির শক্তিগুলো এগুলো দমে গেছে। তো ইরানের ক্ষেত্রেও কিন্তু ইরান এই জিনিসটাকে কিন্তু আগে থেকেই ট্যাকেল করে রেখেছে যে আমরা বাইরের শক্তিকে খেলতে দেব না। এই যে সময়টা লিডারশিপ চেঞ্জ হওয়ার পর যে সময়টা পায়, এই সময়টা বাইরের শক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই সময়টাকে আমরা দেব না। তো চেঞ্জ হওয়ার পর টক করে অন্য একজন চলে আসে সামনে। তো বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে ইরানের নতুন নেতৃত্ব খুব একটা স্পষ্ট একটা বার্তা দিয়েছে। আর বর্তমানে মোজতাবা খামেনি সম্ভবত মোজতাবা খামেনি সম্ভবত ইরানের সুপ্রিম লিডার, ধরে ধরে নিন যে প্রায় হয়ে গেছে। আর তার কিন্তু বক্তব্য অনুযায়ী এই যুদ্ধ থামবে না যতক্ষণ না আক্রমণের জবাব দেওয়া হয়। একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে ইরান দুর্বল নয়, ইরান কখনো ভেঙে পড়ে না, ইরানের সব কিছু আছে, আর সেই জায়গা থেকে আর এই যুদ্ধ থামবে না যতক্ষণ না আক্রমণ জবাব দেওয়া হয়। ইরানের রাজনীতিতে একটা বিষয় খুব শক্তিশালী, সেটা হচ্ছে প্রতিরোধের ধারণা। এটা কিন্তু ইরানের রাজনীতিতে খুবই একটা শক্তিশালী বিষয়। আপনারা দেখুন না, আগেও ইসরায়েল আক্রমণ করেছে ইরানের ওপর। সেই আক্রমণ করার পর ইরান কিন্তু যোগ্য জবাব দিয়েছে। এবার বড় সড়ো অ্যাটাক করা হয়েছে ইরানের ওপর। ইরানের যে ধাঁচা রয়েছে, রাষ্ট্রীয় ধাঁচা কাঠামো, সেই কাঠামোকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমেরিকার তরফ থেকে, ইসরায়েলের তরফ থেকে। তবে সেটার পরিপ্রেক্ষিতে ইরান যে পদক্ষেপগুলি, ইরান যে স্টেপগুলি নিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আপনারা দেখুন, হরমুজ প্রণালী বন্ধ করা হোক, সেখানে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে, প্রতিবেশী কান্ট্রিগুলো রয়েছে, সেই কান্ট্রিগুলোকে অ্যাটাক করা হোক, যাতে বিশ্ব যে ব্যবস্থা রয়েছে সেই বিশ্ব ব্যবস্থাকে একটা শিক্ষা দেওয়া বা একটা জবাব দেওয়া যে ইরানকে টার্গেট করলে বিশ্বকেও টার্গেট হতে হবে। এটা কিন্তু ইরান দেখিয়েছে। আর যে অয়েলের যে প্রাইস রয়েছে ব্যারল প্রতি $200 পার ব্যারল উঠে যাওয়ার কথা রয়েছে, সেটা ইরানের যে মিলিটারি রয়েছে কালকের রিপোর্টে সেখানে ভাষণ দিয়েছে, আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে $200 পার ব্যারল উঠিয়ে দেওয়ার। এই হরমুজ প্রণালী যদি বন্ধ করা হয় দীর্ঘদিনের জন্য, তাহলে কিন্তু এখানে $200 পার ব্যারল উঠে যাবে। আর সেটা যদি উঠে যায় তাহলে বিশ্ব রাজনীতিতে অয়েলের জন্য হাহাকার কিন্তু আসবে। প্রথমে কত ছিল? প্রথমে ছিল $70 পার ব্যারল, আর সেখান থেকে ধরুন যে প্রায় 3 গুণ করে দেওয়ার একটা চেষ্টা ইরানের তরফ থেকে করা হয়েছে, আর এটা সম্ভবত সাকসেসও পেয়ে যাবে। এই দেখুন, নিউ স্যাটেলাইট ইমেজারি ইন্ডেক্স হেভি ড্যামেজ অ্যাট কুয়েত আলী আল সালেম এয়ার বেসেস আফটার ইরানিয়ান স্ট্রাইক। আচ্ছা, আপনারা দেখুন, এই রিপোর্টটা আমি আপনাদেরকে বলবো না, কারণ বললে পরে এখানে যে নামটা রয়েছে না, সেই নামটা আমাকে রেস্ট্রিক্ট করতে পারে। র্যামসাপস রিক্রুটমেন্ট এমএড ইরান ওয়ার মিলিটারি স্টেজড প্রোপাগান্ডা প্যারেড টুডে শোকেজ নিউলি। এই দেখুন ইসরায়েলের কর্মকাণ্ড। আর ইসরায়েলি এয়ার
attack has killed two academics at the Lebanese University in Beirut. সবচেয়ে খারাপ করছে এই জিনিসগুলো, ইউনিভার্সিটি কলেজ এইসবে যে স্কুলগুলো রয়েছে সেগুলোকে অ্যাটাক করা খুবই খারাপ, আর সেটা আন্তর্জাতিক যে রুলস রয়েছে সেই রুলসের বিরুদ্ধে। বাট কে কার কথা মানে, কে কার কথা মানে? যুদ্ধ শুরু হয়ে গেলে কেউ কারো কথা মানে না, সবাই চায় স্ট্রঙ্গার রিপ্লে দিতে। তিন মিনিট আগে আপডেট হয়েছে, আপনাদেরকে একদম কারেন্ট রিপোর্ট আপনাদেরকে দিচ্ছি, 3 মিনিট আগে আপডেট হয়েছে। ভালো একটা হ্যান্ডেল, ক্রাউন প্রিন্স ইন এক্সাইল, রাজা পাহলভি টেলস ইরানিয়ানস। এখানে আমি বাংলা করছি, তোমার কর্মক্ষেত্রে উপস্থিত হও না, তোমার কাজকে তোমার সহ দেশবাসীদের উপর দমন পীড়নে হাতিয়ার হতে দিও না, শাসন ব্যবস্থা যখন ব্যস্ত তখনও কৌশলগত প্রতিরোধের আহ্বান। এটা, আর এই যে আপনার লোকটাকে দেখছেন, সেটা যখন ইরান পারসি দেশ ছিল বা পারস্যদের যখন দেশ ছিল, এই লোকটাকে যে আপনারা দেখতে পাচ্ছেন, তখন তিনি সেইখানে রাজা ছিলেন, সম্ভবত রাজা বা শাসন ব্যবস্থায় কোনো একজন বড় পদে, মানে মেন ভূমিকায় তিনি ছিলেন। ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এই ইসলামিক যখন রেভলিউশন হয়েছে তখন কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে সরিয়ে দেওয়ার পরে তিনি আমেরিকায় চলে গেছেন। আর আজকে এত বছর পর, 50 বছর পর, তিনি এটাই বলছেন ইরানের জনগণকে যে তোমরা রুখে দাঁড়াও। ইরানের যে আপনাদেরকে বললাম না, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। এটা হচ্ছে তার স্টেটমেন্ট আমেরিকায় বসে। তো আমেরিকা সেখানে ফ্রন্টে খেলছে। এই যে হ্যান্ডেলগুলো আপনারা দেখছেন, এই হ্যান্ডেলটা আমেরিকার একটা হ্যান্ডেল। আমি যদি আপনাদেরকে প্রপার কোথাকার হ্যান্ডেল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নর্থ আমেরিকা, আপনারা দেখতে পাচ্ছেন, নর্থ আমেরিকার একটি হ্যান্ডেল। আমেরিকার প্রোপাগান্ডা এখানে ছড়ানো হয়। আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গার একটা কথা বলি, যেটা স্টেট অফ হরমুজ। এই যে সরু যে সমুদ্র পথটা আছে না, এটা কিন্তু পৃথিবীর গুরুত্বপূর্ণ তেল রুট। আমি কালকে আপনাদেরকে বলেছিলাম বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। যে আমি আপনাদেরকে হরমুজ প্রণালীর কথা বলছি না, সেখানে বিশ্বের 20% তেল এই পথ দিয়ে যায়। যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায়, ধরুন লম্বা সময়ের জন্য কোনো কারণে এই পথটা বন্ধ হয়ে যায়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে, কেঁপে উঠবে। তেলের দাম কয়েকদিনের মধ্যে দ্বিগুণ হয়ে যেতে পারে। আর এই কারণেই অনেক বিশ্লেষকরা বলেন যে ইরানের হাতে শুধু সামরিক শক্তি না, অর্থনৈতিক প্রভাবেরও বড় অস্ত্র কিন্তু আছে। আজকের যে যুদ্ধ, এই যুদ্ধ আগের মতো না। আগে যুদ্ধ মানে ছিল যে ট্যাঙ্ক, বিমান, বোমা, এই তিনটে জিনিসে কিন্তু যুদ্ধ চলতো। আগে ট্যাঙ্ক ছিল, বিমান ছিল, বোমা ছিল। কিন্তু এখন যুদ্ধ কিন্তু ভিন্নভাবে হয়।
এখন কিন্তু যুদ্ধ কিন্তু ভিন্নভাবে হয়। প্রথমত সামরিক যুদ্ধ, দ্বিতীয়ত অর্থনৈতিক যুদ্ধ, আর তৃতীয়ত হচ্ছে সাইবার যুদ্ধ। এই তিনটে ক্ষেত্রে কিন্তু এখন যুদ্ধের পরিসীমা মাপা হয়। তো সাইবার ওয়ারফেয়ার কিন্তু বিশাল ভূমিকা পালন করছে বর্তমানে। ইন্টারনেট, স্যাটেলাইট, যোগাযোগ ব্যবস্থা সব এখন যুদ্ধের অংশ। একটা দেশের যোগাযোগ ব্যবস্থা অচল করে দিলে যুদ্ধের গতিপথই কিন্তু বদলে যেতে পারে। আর বর্তমানে স্টেট অফ হরমুজে যে আপনারা নেট ব্যবহার করছেন, সেই নেটের যে কেবেল যে রয়েছে না, তার সেই কেবেলগুলো কিন্তু সমুদ্রের নিচ দিয়ে আসে। সেই কেবেলগুলো কিন্তু সমুদ্রের নিচ দিয়ে আসে। সেগুলো যদি কাটা শুরু করে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে যোগাযোগেরও একটা সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, যুদ্ধের আরেকটা দিক আছে, যেটা কিন্তু অনেক সময় কিন্তু আলোচনা করা হয় না বা আলোচনায় আসে না। যখন ঐতিহাসিক বা ধরুন যে সাংস্কৃতিক যখন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, তখন সেটা শুধু একটা দেশের ক্ষতি না, পুরো মানব সভ্যতারই একটা ক্ষতি। এটা কিন্তু আরেকটা দিক। ঐতিহাসিক যে জায়গাগুলো আছে না, সেই জায়গাগুলোকে ভেঙে দেওয়া, সেগুলোকে গুঁড়িয়ে দেওয়া, ধরুন যে ইতিহাসকে মুছে ফেলা, এটা যুদ্ধের আরেকটা দিক। যদি তোমার ইতিহাসই না থাকে তাহলে তুমি গর্ব কি দিয়ে করবে? এটা হচ্ছে একটা প্রশ্ন। যদি তোমার ইতিহাস না থাকে তাহলে তুমি গর্ব কি দিয়ে করবে? যে মূল কাঠামোটা, গাছের যদি গুঁড়ি না থাকে তাহলে গাছটা বাঁচবে কি করে? গাছের যদি গুঁড়ি না থাকে তাহলে গাছটা বাঁচবে কি করে? তো ইতিহাস যদি না থাকে তাহলে ভবিষ্যৎ সিকিউর হবে কি করে, বা ভবিষ্যতে কি নিয়ে গর্ব করবে? আর ইতিহাসে যেমন ইরানের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, গোলেস্টান প্লেস, প্যালেস, আরো বিভিন্ন জায়গা আছে। সেই জায়গাগুলোকে ধ্বংস করার চেষ্টাও করছে ইসরায়েল। আর এই ধরনের জায়গাগুলো কিন্তু ইতিহাসের অংশ। তাই যুদ্ধের সময় এগুলো ক্ষতিগ্রস্ত হলে আন্তর্জাতিকভাবেও কিন্তু উদ্বেগ তৈরি হয়। সবাই কিন্তু প্রোটেস্ট করে যে না, এইসব জায়গাগুলোকে ক্ষতি করা ঠিক নয়। এইসব জায়গা, তারপর স্কুল কলেজ, আমাদের ইন্ডিয়ার মধ্যে নালান্দা বিশ্ববিদ্যালয় ছিল বিহারে, সেটা অনেক বছর আগের কথা। প্রচুর পরিমাণে সেখানে বই ছিল, যেগুলো দিয়ে কিন্তু জ্ঞান অর্জন করা হতো। বিভিন্ন চায়না, জাপান, বিভিন্ন দেশ থেকে লোক আসতো সেখানে পড়াশোনা করতো। ইন্ডিয়া তখন নাম ছিল। তো সেখানে কিন্তু আক্রমণ করা হয় এবং নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয়। তো আজকে প্রচুর পরিমাণে সেখানে আজকে যে বইগুলো আছে সেগুলো ডিজিটালে আপলোড করা হয় বা ডিজিটালি থাকে, বাট তখন কিন্তু সেগুলো সবগুলো বইয়ের আকারে ছিল, বা এমনও কিছু বই ছিল যেগুলো কিন্তু ফার্স্ট কপি ছিল। ফার্স্ট কপি কোনো রকমভাবে, ধরুন যে ডুপ্লিকেট কোনো ছিল না, অন্য জায়গায় ছিল না, সেটা সেখানেই ছিল ওই বইগুলো। রিসার্চ পেপার, বিভিন্ন প্রকারের সংশোধন সেখানে ছিল পড়াশোনার জন্য, তবে সেটা ধ্বংস করা হয়েছিল। আজও কিন্তু ওরকম মানের বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ডে কম আছে। পশ্চিমা বিশ্লেষকরা অনেকটা বড় ভুল করে ফেলেছে। তারা ইরানের ভেতরে যে বিদ্রোহটা ভেবেছিল যে আমেরিকা এক দুটো বম দিবে, বা যে খামেনি রয়েছে সেই খামেনিকে অ্যাটাক করলে ইরানের ভেতরের শক্তিগুলো উঠে দাঁড়াবে এবং তারা রাস্তায় নামবে। বাংলাদেশে যেরকম পুরো শাসন ব্যবস্থা পাল্টে ফেলার চেষ্টা করা হয়েছে সেরকম করা হবে, তো সেটা হয়নি। আর হয়নি, এখন যুদ্ধ উল্টো কাজ করে গেছে, পাশের দেশগুলোকে একদম পুরো ধাঁচিয়ে মারছে।
যদি আমরা বলি যে ভবিষ্যৎ কি হতে পারে, একটা বড় প্রশ্ন, ভবিষ্যতে কি হতে পারে, এই এরিয়াটা নিয়ে ভবিষ্যতে কি হতে পারে। এখন সামনে কিন্তু কয়েকটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা হচ্ছে প্রথমত সংঘাত কিন্তু আরো বড় হতে পারে, আর দ্বিতীয়ত আন্তর্জাতিক যে শক্তিগুলো আছে সেখানে মধ্যস্থতা করতে পারে। আর এখানে বড় শক্তিগুলো যেরকম ভূমিকা গুরুত্বপূর্ণ, রাশিয়া, চায়না, এই দেশগুলো কিন্তু চাইবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে না যাক। কারণ রাশিয়াও কিছুটা চায় যে ইরানের যে সাপোর্ট রয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস আছে, সেখানে ইসলামী রেভলিউশনারি যে ধাঁচা রয়েছে সেই ধাঁচা কিন্তু রাশিয়ার সাপোর্টে কথা বলে, চায়নার সাপোর্টে কথা বলে। তো সেখানে যদি ডেমোক্রেসি চলে আসে, সেখানে যদি সরকার পাল্টে যায়, তাহলে সেটা কিন্তু আমেরিকার হয়ে কথা বলবে। তো রাশিয়া সে জায়গা থেকেও কিন্তু প্রপারলি চায় যে এই ধাঁচাটাই টিকে থাকুক। আবার ওদিকে রাশিয়া সব থেকে বড় উইনারও হিসাবে গেইন হচ্ছে, কারণ রাশিয়ার যে অয়েল রয়েছে প্রচুর দামে বিক্রি হচ্ছে। স্টেট অফ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে রাশিয়ার যে তেল রয়েছে, অপরিশোধিত তেল বা গ্যাস, আন্তর্জাতিক পরিমাণে বা বিশ্বে প্রচুর দামে বিক্রি হচ্ছে। বা রাশিয়ার উপরে স্যাংশনের যে স্যাংশন দিয়েছিল আমেরিকা, সেই স্যাংশনও তুলে নেওয়ার কথা বলা হচ্ছে। আমেরিকার তরফ থেকেও সেটা বলা হচ্ছে। বিভিন্ন আমেরিকার বড় বড় যে পলিটিশিয়ান রয়েছে তারা কিন্তু সেটা বলছে যে রাশিয়া থেকে বর্তমানে স্যাংশন তুলে নেওয়া বেটার হবে। একটা কথা না, মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় জটিল ছিল, কিন্তু এই সংঘাত শুধু আঞ্চলিক না, এটা বিশ্ব রাজনীতির ভবিষ্যৎকেও কন্ট্রোল করে। চলুন বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে কাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কাল দেখা হচ্ছে। বাই।